ভিজে চুপচুপে শরীর নিয়েই খাসিয়াপুঞ্জিতে পৌঁছালো রোজা মৃন্ময়। মাগুরছড়া খাসিয়াপুঞ্জি একটা উঁচু টিলার উপর, আর সেই টিলা বেয়েই উঠে গেছে মাটি কেটে বানানো সিঁড়ি। রোজা মৃন্ময় সামনে সামনে হাঁটছে, তীর্থ আলী পেছনে। ততক্ষণে বৃষ্টি কেটে গিয়ে উজ্জ্বল রোদে ঝলমল হয়ে উঠেছে চারিদিক। কিছুটা সামনে এগিয়েই একজন খাসিয়া মেয়েকে কাপড় শুকাতে দেখল তারা। সেখান থেকে খানিকটা দূরেই একদল বাচ্চারা মাটিতে দাগ টেনে অদ্ভুত এক খেলায় মেতে উঠেছে। মৃন্ময় রোজাকে ইশারা করতেই এগিয়ে যায় রোজা। স্মিত হেসে বলে, এই যে, একটু শুনবেন? মেয়েটি বিস্ময় নিয়ে তাকায়। রোজা আবারও বলে, এখানে তাহেরা পতামের বাড়িটা কোনটা বলতে পারবেন? মেয়েটি হাত দিয়ে ইশারা করে বলে, 4 নম্বর বাড়িটাই ওদের। রোজা ধন্যবাদ জানিয়ে ফিরে আসে। দেখিয়ে দেওয়া বাড়ির দিকে এগিয়ে যেতে যেতে শ্বাস টেনে নিয়ে বলে, অবশেষে গন্তব্যে পৌঁছালাম। মৃন্ময় জবাব দেয় না। তীর্থ তাড়াহুড়ো করে রোজার পাশাপাশি হাঁটতে হাঁটতে ফিসফিস করে বলে, দেখছিস হাসিয়া মেয়েরাও কি রকম স্মার্ট, সেই সাথে হটও। রোজা ভ্রু কুঁচকে তাকায়। তীর্থ চোখ টিপে হাসে। রোজা তীর্থের পায়ে শক্ত করে পাড়া দিয়ে বিড়বিড় করে, জিন্দেগিতে শুধরাবি না তুই। রোজার পায়ের চাপে নিজের পা ধরে লাফিয়ে ওঠে তীর্থ। রোজার দিকে অগ্নিদৃষ্টিতে তাকায়, রাগী গলায় বলে, রাক্ষসী মহিলা, জামাইয়ের হাতে দিনে 10 বার পাড়া খাবি তুই? জামাই তোরে পাড়াইতেই পাড়াইতে মাইরা ফেলবো। রোজা সেদিকে কান না দিয়ে হাঁটায় মনোযোগ দেয়। আলী হো হো করে হেসে ওঠে। মৃন্ময় মুচকে হেসে তীর্থর পিঠ চাপড়ে বলে, দাঁড়িয়ে পড়লে কেন? বদ্ধটা না হয় হাঁটতে হাঁটতে দাও, চলো। তাহেরা পতামের বাড়িতে গিয়ে প্রথম যে ঝটকাটা খেলো তীর্থ, তা হলো তাহেরা পতাম একজন পুরুষ। তাহেরার স্ত্রী আর 2 মেয়ের সাথে দেখা হলো ওদের। খাসিয়ারা অতিথি পরায়ণ জাতি, মৃন্ময়দের সাধ্য মতো আপ্যায়ন হলো। তাহেরা পতামের কথা জিজ্ঞেস করায় বলল, এখান থেকে 10-15 মিনিট দূরত্বে একটা চা বাগান আছে, ওখানেই কাজ করছেন তাহেরা পতাম। অফিস স্টাফ বলে খুঁজে বের করতে তেমন একটা অসুবিধে হবে না তাদের। মৃন্ময় রোজা বেরিয়ে এলো। তাহেরার ছোট মেয়ে আঙ্গিতা দাওয়ায় বসে পানের বিড়া বানাচ্ছে। রোজা মৃন্ময় দাওয়া ছেড়ে বেরিয়ে আসতেই বিস্মিত কণ্ঠে বলে ওঠে রোজা, কত দ্রুত পান গোছাচ্ছে দেখেছেন? মনে হচ্ছে চোখের পলকে কাজ সেরে ফেলছে। মৃন্ময় হেসে বলে, এটা তো ওদের কাজ, তাই পারে। ওরা কিন্তু পানকে পান বলে না, ওরা বলে তুমপেও। রোজা সরু চোখে তাকায়। তুমপেও? মৃন্ময় মাথা নাড়ায়। রোজা বিড়বিড় করে, পানের মতো একটা সহজ শব্দকে এতটা ভয়ঙ্কর শব্দে কনভার্ট করার কি প্রয়োজন? হাল্লা মালুম। গাড়িতে উঠে চা বাগানের উদ্দেশ্যে রওনা হয় তারা। মৃন্ময় রোজা দুজনের কাপড়ই অনেকটাই শুকিয়ে এসেছে এখন। গাড়িতেই বসে সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলে ওঠে মৃন্ময়, খাসিয়াতে একটা প্রবাদ আছে, প্রবাদটা তার মনের প্রাণে বিশ্বাস করে বলেই তার মাতৃপ্রধান। তীর্থ উদাস গলায় বলে, প্রবাদ বাক্যটা কি রকম? লং চেতনা কাকির থেই। তীর্থ চোখ মুখ সব কুচকে বলে, মানে কাকি? কাকি মানে তো চাচার বউ, তাই না? কিন্তু থেই অর্থটা কি? তীর্থের কথায় 3 জনই হাসিতে ফেটে পড়ে। আলী হাসতে হাসতেই বলে, এখানে কোনো কাকি চাচির কথা বললেন না তীর্থ ভাই, এর অর্থ হলো নারী থেকে মানব জাতির উৎপত্তি। তীর্থ মুখ কালো করে 3 জনের দিকে তাকায়। রোজা এখনো খিলখিল করে হেসেই চলেছে। মৃন্ময়ের মুখের নিঃশব্দ হাসি। কয়েক মিনিটের মাঝেই চা বাগানে পৌঁছে গেল তারা। খোঁজ নিয়ে জানতে পারলো তাহেরা পতাম চা বাগানের ডান দিকে আছে। সেদিকে এগিয়ে যেতেই চোখ জুড়িয়ে এলো তাদের। চারপাশে সবুজ চা গাছের সারি, সবুজের উপত্যকা। মেয়েরা ঝুড়ি কাঁধে পাকাপোক্ত হাতে চা পাতা সংগ্রহ করে চলেছে ক্রমাগত। চায়ের শাড়ির মাঝ বরাবর হাঁটতে হাঁটতে রোজার মনে হলো এ জীবনে চায়ের শ্রমিক হলেও খুব একটা খারাপ হতো না। মন ভরে চারপাশটা দেখা যেত, প্রাণ ভরে শ্বাস নেওয়া যেত।
ঝিরে ঝিরে বাতাসে চা গাছের মতো ঢেউ খেলানো যেত। মৃন্ময় তীর্থ নিজেদের মাঝে কথা বলতে বলতে বেশ খানিকটা এগিয়ে গিয়ে বুঝতে পারল রোজা তাদের সাথে নেই। দুজনেই ব্যস্ত হয়ে এদিক ওদিক তাকাতেই আলী হাতের ইশারায় দেখিয়ে দিল তাকে। রোজা চা শ্রমিকদের থেকে ঝুড়ি আর মাথায় কাপ পরা হেড নিয়ে শ্রমিকদের মতো চা তুলছে। যার ঝুড়ি নিয়েছে সে পাশে দাঁড়িয়ে কিভাবে তুলতে হয় তাই দেখিয়ে দিচ্ছে। রোজা মুখে দীর্ঘ হাসি ঝুলিয়ে চা তুলছে, তো কখনো খিলখিল করে হেসে উঠছে। মৃন্ময় অবাক চোখে তাকিয়ে আছে। সবুজের মাঝে স্নিগ্ধ এক পরি নেমে এসেছে যেন। কি কোমল তার ঠোঁট, গাল আর সেই চোখ। রোজাকে দেখতে পেয়ে দৌড়তে যায় তীর্থ। বিভিন্ন পোজে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে দুজনেই। আলী পাশে দাঁড়িয়ে উৎসাহ ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। তীর্থ রোজাকে খুবই পছন্দ করে সে, কিন্তু পছন্দ করার কারণটা কিছুতেই ধরতে পারে না আলী। বেশ কিছুক্ষণ কাটিয়ে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে ফিরে এলো রোজা। মৃন্ময় অন্যদিকে তাকায়। চা বাগানের এই সবুজের ফিরেও যেন রোজার মুখটাই ভাসছে তার চোখে। তার সাথে রোজার ওই টোল পড়া স্নিগ্ধ গাল দুটো ছুঁয়ে দেওয়ার ইচ্ছেটাও যেন মাথা চাড়া দিয়ে উঠেছে। কিন্তু মৃন্ময় সামলে নেয় নিজেকে। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার অসাধারণ ক্ষমতা দিয়ে ঢেকে ফেলে সব কম্পন। লুকায়িত দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে যায় তাহেরা পতামকে খুঁজতে। খানিক বাদে পেয়েও যায়। তাহেরা পতাম মধ্যবয়স্ক একজন পুরুষ, রোদে পোড়া চামড়ায় মোড়া শক্তপোক্ত শরীর। মৃন্ময় নিজের পরিচয় দিতেই অবাক চোখে তাকায় সে। মৃন্ময় ব্যাপারটা বুঝিয়ে বলতেই মাথা দোলায় তাহেরা। মৃন্ময় প্রশ্ন করে, সাইয়াম চাং এখন কোথায় থাকে জানেন? ওনার ঠিকানা আছে আপনার কাছে? লোকটা মাথা হেলিয়ে বলে, সে তো অনেক বছর আগের কথা। 14 বছর আগে যে বাড়ি ফিরেছে, তারপর আর কখনো সিলেটে আসেনি সে। কেন আসেনি কি জানে। সাইয়ামের ঠিকানা তো আমার কাছে নাই, তবে ওর বাড়ি ধুইসাপাড়া। তীর্থ ভ্রু কুচকে বলে, খুইসাপাড়া? এটা তো বান্দরবানে, তাই না? তাহেরা মাথা নেড়ে সম্মতি জানায়। হ্যাঁ, বান্দরবানে। আপনারা সেখানে গিয়ে খোঁজ নিয়ে দেখতে। পাখির কিচির মিচিরে ঘুম ভাঙে আরুর। পিটপিট করে তাকিয়ে ফোনের স্ক্রিনের সময় দেখে 10টা 5। আরু ঝটপট উঠে বসে। এত দেরি হয়ে গেছে অথচ কেউ জাগায়নি তাকে। অদ্ভুত। আড়মোড়া ভেঙে ঘর থেকে বেরিয়েই লীনা আর আরিফকে চোখে পড়ে। লীনা টুলে বসে মুখ টিপে হাসছে, আর আরিফ রান্না করার বৃথা চেষ্টা চালাচ্ছে। আরু মুচকি হেসে সেদিকে পা বাড়িয়েও ঘুরে ঘরের পেছন দিকটায় চলে যায়। পুকুর পাড়ে পা ভিজিয়ে বসে। ঠিক তখনই দুটো গাড়ি এসে থামে তাদের বাড়ির সামনে। আরু ভ্রু কুচকে তাকায়, ভাবে এখানে কে আসতে পারে, তাও আবার গাড়ি দিয়ে। আচ্ছা, রাফিন নয় তো? আরু নিজের মাথায় গাট্টু মেরে বলে, ধ্যাত, ওই লোক এখানে কেন আসবে? আর জানবেই বা কিভাবে যে আমরা এখানে আছি? কপাল কুচকে কিছুক্ষণ আজগুবি কিছু চিন্তা করে ওঠে দাঁড়ায় আরু। গাড়িগুলোর দিকে দুপা এগিয়ে যেতেই পিলে চমকে ওঠে তার। রাফিন ব্রাউন শার্ট আর হোয়াইট জিন্স পরে দাঁড়িয়ে আছে, 2 হাত পকেটে ঢোকানো আর মুখে দীর্ঘ হাসি। ভয়ে আরুর হাত পা কাঁপছে। মাথায় শুধু একটা কথাই ঘুরছে, রাফিন এখানে কেন 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 কেন? আরুকে দেখতে পেয়ে হাসিটা আরো দীর্ঘ হয় রাফিনের। বাঁকা হেসে বলে, হ্যালো জানু, লুকিং পিটি। আরু ঠায় দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে একটা দম টেনে নেয় সে। খানিকটা এগিয়ে এসে বলে, আপনি এখানে কেন এসেছেন? রাফিন যেন আকাশ থেকে পড়েছে এমন ভাব নিয়ে বলে, কেন এসেছি মানে? তুমি এই গ্রামের ভাঙা বাড়িতে থাকবে আর আমি রাজমহলের, তা কি করে হয় জানো? এনিওয়ে, তোমার ভাই কোথায়? ততক্ষণে বেরিয়ে এসেছে আরিফ আর লীনা। রাফিনকে দেখে যতটা না অবাক হয়েছে আরিফ, তার থেকেও বেশি রেগে আছে। আরিফ দুফা এগিয়ে দাঁতে দাঁত চেপে বলে, এখানে কেন এসেছেন মিস্টার চৌধুরী? রাফিন অবাক হওয়ার চেষ্টা করে বলে, আহা, আপনি রেগে যাচ্ছেন কেন বাদারিল্ল? আমার শ্বশুর বাড়ির আর আমি আসবো না তা কি হয়? তবে আমি কিন্তু এমনি এমনি আসিনি। আরও কাল রাতে জেদ করলো বলে এলাম। আমি তো ওকে এটাও বলেছিলাম, আরও জানো তোমার ভাই তো
তার বোনের পালিত কুকুরকে সহ্য করতে পারবে না সোনা। আমি না গেলে হয় না, কিন্তু সে কি কথা শুনতে রাজি বলুন? ডিরেক্ট বলে দিল সহ্য না করতে না পারলো। বেশি কথা বললে সেদিনের মতো আর দুগা লাগিয়ে দিবেন। তবু আপনি আসুন। রাফিনের কথায় চোখ বড় বড় করে তাকায় আরু, রাগী গলায় বলে। কী সব ফালতু কথা বলছেন আপনি? চলে যান এখান থেকে। রাফিন শান্ত গলায় বলে। জানু, তুমি তোমার ভাইকে দেখে ভয় পাওয়াটা বন্ধ করো তো। এবার নাটক না করে তাড়াতাড়ি চলো। কাল তো চেঁচিয়ে মাথা খেয়ে ফেলেছিলে এই গ্রামে ভালো লাগছে না, বিদ্যুৎ নেই, কী সব হাবিজাবি খেতে হয়। এখন চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি চলো। রাফিনের কথার মাঝ পথেই শান্ত গলায় বলে ওঠে আরিফ। আপনার নাটক শেষ হলে আপনি যেতে পারেন মিস্টার চৌধুরী। আপনার নাটক দেখার বিন্দু মাত্র ইচ্ছে আমাদের নেই। রাফিন হেসে বলে। আপনার ধারণা আমার কাজকর্ম ফেলে এখানে আপনাদের নাটক দেখানোর মতো সময় আছে আমার? নাটক আমি নই, আপনার বোন করছে। আরও এসব বন্ধ করে তাড়াতাড়ি চলো তো, 2 ঘন্টা পর আমার একটা মিটিং আছে শোনা। কথাটা বলেই পকেট থেকে ফোন বের করে রাফিন। আরিফের সামনে ফোনটা ধরে বলে। মেসেজগুলো দেখলে আপনার হয়তো আমার কথা বিশ্বাস হবে বাদারিল্লু। এটা আপনার বোনের আইডি না? মেসেজগুলো পড়ুন। আসলে আপনার বোন একটু বাচ্চা তো। আরিফ ভ্রু কুচকে মেসেজগুলো পড়ে। মেসেজগুলোতে আরু আর রাফিনের লুতুপুতু কথা আর আরিফকে নিয়ে বানানো বাজে কথার ছড়াছড়ি। রাফিন হুট করেই ফোনটা সরিয়ে নিয়ে বলে। আর পড়তে দেওয়া যাবে না, নিচে আপনার বোনের সাথে প্রাইভেট কথা আছে। ওসব ভাই হিসেবে আপনার দেখাটা ভালো দেখায় না। আরু দ্বিধাগ্রস্ত ভাবে তাকায় আরিফের হাত খামচে ধরে বলে। এসব মিথ্যা ভাইয়া, বিশ্বাস করো। আরিফ এক হাতে বোনকে জড়িয়ে ধরে, রাফিনের দিকে তাকায়, বাঁকা হেসে বলে। এইসবে কোনো কাজ হবে না মিস্টার চৌধুরী। আমার বোন আপনাকে আসতে বলে থাকলেও আমার বোন এখন আপনাকে যেতে বলেছে। চলে যান, জাস্ট গো। রাফিন পকেটে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। তা তো সম্ভব নয়। এখন ফিরে গেলে একটু পরে ফোন দিয়ে কান্নাকাটি শুরু করবে আপনার বোন। শি লাভস মি এ লট। আপনাকে দেখে ভয় পাই বলেই এমন করছে। এমনটাও আমায় ফোনেও বলেছিল। বিশ্বাস হচ্ছে না? ওয়েট। রাফিন আবারও ফোন ঘেটে রেকর্ডিং চালু করে। সাথে সাথে ভেসে আসে আরুর কণ্ঠস্বর, রাফিন আর আরুর কথামালা। আরু চমকে ওঠে। ফোনে নিজের কণ্ঠস্বর শুনে অবাক হয় সে। এটা কিভাবে সম্ভব? আরু আরিফকে বাজে কথার ফোয়ারায় ডুবিয়ে এখান থেকে উদ্ধার করতে বলছে ওকে। এখানে নাকি ওর দম বন্ধ হয়ে আসছে। আরিফ লিনাকে কিছুতেই সহ্য করতে পারছে না, হেন তেন। আরিফ স্থির দাঁড়িয়ে আছে। কিছু বলে ওঠার আগেই রাফিন আরুর হাত টেনে নিজের কাছে দাঁড় করিয়ে ফিসফিসিয়ে বলে। আরু বেবি, তোমার পিছনে যারা দাঁড়িয়ে আছে সবার হাতেই রিভলভার আছে। খেয়াল করে দেখো। আমার কথা মতো চুপচাপ গাড়িতে গিয়ে বসে পড়ো, নয়তো তোমার ভাই ভাবি বাপ সবাইকে মেরে রেখে যাব। ইউ নো হোয়াট? রাফিন চৌধুরী প্রতিশোধের জন্য যে কোনো কিছু করতে পারে, যে কোনো কিছু। আরু টলমলো চোখে তাকায়। রাফিন এবার হাসি মুখে বলে। জানো, দাঁড়িয়ে আছো কেন? যাও, গাড়ি থেকে ওঠো, গো। রাফিন চোখ রাঙাতেই দৌড়ে যায় আরু। প্রায় সাথে সাথেই হাত আটকে তাকে থামায় রাফিন। শয়তানি হাসি দিয়ে বলে। সুই, তুমি তো ভীষণ দুষ্টু হয়েছো দেখি। বাড়ি যাওয়ার এত তারা। আমি জানি তুমি আমার কাছাকাছি থাকতে চাও, বাট আমার একমাত্র বাধারিল্য আমায় ভুল বুঝবে তা তো হতে পারে না, তাই না? আরুর শরীর ঘিন ঘিন করছে। রিভলভারগুলো ছিনিয়ে নিয়ে সবকটা বুলেটই ঢুকিয়ে দিতে ইচ্ছে করছে রাফিনের বুকে। রাফিন সেদিকে পাত্তা না দিয়ে আসিফকে উদ্দেশ্য করে বলে। আসিফ, কাজীকে ডাক। কথাটা বলে আবারও আরিফের দিকে তাকায়। শান্ত কণ্ঠে বলে ওঠে। আপনার মনে হচ্ছে আমি গেম খেলছি, তাই তো? কিন্তু আপনার ধারণাটা মিথ্যে। সব কিছু আরুর ইচ্ছেতেই হচ্ছে। দেখুন, কাজী আমাদের সাথে আছে। আপনার বোন যদি আমার সাথে যেতে না চায় তো আমি ওকে জোর করবো না। ও যদি কবুল না বলে তবে বুঝবো সে আমায় চাইছে না, এমনকি কখনো ওর সামনে এসেও দাঁড়াবো না। আর যদি কবুল বলে তাহলে আর। এইটুকু বলে থামে রাফিন। অমায়িক হাসি দেয়। সবার অগোচরে ফিসফিসিয়ে বলে।
কান্না নামক ন্যাকামো না করে দ্রুত কবুল বলবে, নয়তো তোমার জায়গায় তোমার ফ্যামিলিকে কবুল বলতে হবে। বিয়ে নয় জানো, আনফরচুনেট থেট। এতদিনে নিশ্চয়ই আমার নির্হংসতা সম্পর্কে ধারণা জন্মে গেছে তোমার। সো হাসি খুশি মুখে কবুল বলে দাও, ওকে জানো? আরুর হাত পা নিষ্পিস করছে, ঠাটিয়ে একটা চর বসাতে ইচ্ছে করছে রাফিনের গালে। আরিফ অদ্ভুত চোখে তাকিয়ে আছে। ফোনের রেকর্ডিং শোনার পরও তার মনে হচ্ছে আরু কবুল বলবে না, কিছুতেই না। কিন্তু আরু কবুল বলতে বাধ্য হলো। আরিফকে অবাক করে দিয়েই কবুল বলেই দৌড়ে গিয়ে গাড়িতে বসলো আরু। আরিফ, লিনা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। রাফিনের শেষের গা জ্বলানো কথাগুলো তাদের কানে ঢুকলো না। তারা শুধু তাকিয়ে আছে, স্তব্ধ চোখে তাকিয়ে আছে। কি হলো এসব? হোটেল থেকে কিছুটা দূরে উদ্দেশ্যহীনভাবে দাঁড়িয়ে আছে রোজা, তীর্থ। তাদের থেকে কিছুটা দূরে আলীর সাথে হাসি মুখে কথা বলছে মৃন্ময়। গায়ে হালকা আকাশি টি শার্ট আর ডেনিম জিন্স। মৃন্ময়ের উজ্জ্বল শ্যামলা রঙে আকাশি রংটা বেশ মানিয়ে গেছে। রোজা আর চোখে একবার তাকায়, সাথে সাথেই হাতে কনুয়ের গুঁতো দিয়ে ফিসফিস করে বলে ওঠে তীর্থ, কি দোস্ত, জলে নাকি? রোজার কপাল কুঁচকে আসে, সরু চোখে তাকায়, বিস্ময় নিয়ে বলে, কি চলবে? তীর্থ দাঁত কেলিয়ে হাসে, ডান চোখের ভ্রু নাচিয়ে বলে, মন মন জলে বন্ধু। রোজা তীর্যক চোখে তাকায়, কনু দিয়ে তীর্থের পেটে গুঁতো দিয়ে বলে, তোর মাথা। তীর্থর দু হাতে পেট চেপে ধরে, চোখ মুখ কুচকে কিছু একটা বলার আগেই পাশ থেকে কথা ছড়ে কেউ, পরাণ যাই জ্বলিয়া রে মামু, এমন জিনিস দেখা পরাণ যাই জ্বলিয়া রে। কণ্ঠটা অনুসরণ করে ডান দিকে ফিরে তাকায় রোজার তীর্থ। তাদের থেকে 2-3 হাত দূরেই দাঁড়িয়ে আছে 2 থেকে 3টি ছেলে। সব কয়টা চেহারায় গোছানো পরিপাটি, দেখে বোঝার উপায় নেই এই ধরনের ছেলেরাও মেয়েদের দিকে এমন সব কথা ছুটতে পারে। রোজা বিড়বিড় করে বলে, বাদাইমা। রোজা তীর্থের হাত ধরে মৃন্ময়ের দিকে এগিয়ে যেতে নিলেই তাদের মধ্যে থেকে বলে ওঠে কেউ, ওরে মামু, জলাই পুরো লাভ নেই, অ্যাটম বোমের সাথে মিসাইলও আছে। অন্যজন বলে, আহ মামু, গরম গরম ফিল হইতেছে। তীর্থর মাথায় রক্ত উঠে যায়। রোজার হাত ছাড়িয়ে চোখের পলকে মাঝের ছেলেটার কলার চেপে ধরে। শুরু হয় ধস্তাধস্তি। তীর্থকে এভাবে ধস্তাধস্তি করতে দেখে দৌড়ে আসে মৃন্ময় আর আলী। পাশে দাঁড়িয়ে তীর্থের বাহু টেনে ধরে, বলে ওঠে মৃন্ময়, স্টপ তীর্থ, কি করছে সব, ছাড়ো ওদের। আলী আর মৃন্ময় মিলে তীর্থকে ছাড়িয়ে নিতেই এগিয়ে আসে ছেলেগুলো। রাগে চোখ মুখ লাল হয়ে আছে সবার। তীর্থ রাগে ফুঁসছে, যেন ছাড়া পেলেই সব কটাকে মাইরের ক্লাসিফিকেশন দেখাবে সে। ছেলেগুলো রাগ নিয়ে এগিয়ে এলেও মৃন্ময়কে দেখে থেমে যায়। মৃন্ময় তাদেরকে উদ্দেশ্য করে শান্ত গলায় বলে, ওর হয়ে আমি সরি বলছি, ম্যাটারটা এখানে ক্লোজ করুন প্লিজ। মৃন্ময়ের কথায় তীর্থ যেন তেতে উঠল, ফুসফুস করে বলল, সরি? কিসের সরি? ওদের সাহস কেমনে হয় রোজাকে নিয়ে বাজে কথা বলার? হালার পুদগো গরম কাকে বলে কত প্রকার দেখাই দিব আজ, ছাড়ুন আমায়। তীর্থ শরীর ঝাঁকিয়ে ওঠে। মৃন্ময় অবাক চোখে একবার রোজার দিকে তাকায়। দস্তাদস্তির কারণটা এতক্ষণে অজানা ছিল তার মানে ছেলেগুলো রোজার সাথে মিসবিহেভ করেছে। মৃন্ময়ের ভাবনার মাঝেই ছেলেদের মধ্যে থেকে একজন বিস্ময় নিয়ে বলে উঠল, ভাই আপনি? ভাই এখানে ঘুরতে আসছেন? ভাই আমরা সরি, আমরা বুঝতে পারি নাই এরা আপনার লোক। ভাই একটা সেলফি। মৃন্ময় চোখ ফেরায়, ভ্রুকুচকে শক্ত কণ্ঠে বলে, রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করাটা খুবই বিশ্রী একটা স্বভাব। এই ধরনের মানুষদের আমি পার্সোনালি অনেক অপছন্দ করি। ছেলেগুলো অপরাধী চোখে তাকায়, অনুযোগের স্বরে বলে ওঠে, সরি ভাই, আর হবে না। ভাই আমরা আপনার অনেক বড় ফ্যান ভাই, আপনার সব গানই ব্যাপক পছন্দ, আর আপনার করা সিরিজগুলো মুখস্থ আমাদের। ভাই একটা সেলফি প্লিজ। আমরা চিন্তাও করতে পারি নাই কোনোদিন আপনাকে এমনি সামনাসামনি দেখতে পারবো। প্লিজ ভাই একটা সেলফি প্লিজ ভাই। একদমই কথাগুলো বলে রোজার দিকে তাকায় ওরা। গদগদ কণ্ঠে বলে,
সরি আপু, আমাদের ভুল হয়েছে আপু, কিছু মনে করবেন না প্লিজ। ভাই মনে করে ক্ষমা করে দিয়েন। ভাই একটা সেলফি। মৃন্ময় বিরক্ত মুখে হালকা হাসি টেনে নিয়ে বলে। ওকে। ছেলেরা উৎসাহ নিয়ে ছবি তোলে। তীর্থ সেদিকে তাকায় আর বিড়বিড় করে। এই ফাজিল ছেলেদের সাথে মৃন্ময়ের ছবি তোলাটা একদমই পছন্দ হচ্ছে না তার। ছেলেগুলো আবারও সরি বলে সেখান থেকে সরে পড়তেই রোজা তীর্থের হাত ঝাঁকিয়ে মৃদু হাসে, ফিসফিসিয়ে বলে, কুল দোস্ত, এইসব ছোটোখাটো ব্যাপারে এত ফায়ার হলে চলে নাকি? তীর্থ লাল চোখে তাকায়, হাতটা ঝাড়া দিয়ে ছাড়িয়ে কপট রাগ নিয়ে বলে, এটা ছোটোখাটো ব্যাপার? আমার তো ইচ্ছে করছে পোলা তিনটারে মাটির নিচে পুঁইতে ফেলাই, সালা ছেঁচড়ার দল। রোজা হেসে ফেলে, হাসি মুখেই বলে, তুই যখন করিস তখনও মানুষেরই এমনই হয়। তীর্থ এবার ফেটে পড়ে, ফুসফুস করে বলে, তুই ওগোর লগে আমার তুলনা দেশ? আমারে কোনোদিন দেখছস রাস্তায় খাড়াইয়া মাইয়াদের ডিস্টার্ব করতে? আমি ওদের সাথে ফ্ল্যাট করি যারা ওই টাইপের। রোজা কিছু বলবে তার আগেই মৃন্ময় এসে দাঁড়ায়। আলীকে গাড়ি আনতে বলে অপরাধী গলায় বলে, সরি তীর্থ, আমি জানতাম না ব্যাপারটা এমন কিছু। যদি জানতাম তাহলে হয়তো আরও কয়েকটা মার দেওয়ার পর আটকাতাম তোমায়। তাছাড়া তিনজনের সাথে তুমি পেরে উঠতে না। হঠাৎ রেগে যাওয়াটা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বস। তীর্থ জবাব দেয় না। মৃন্ময় হেসে বলে, আচ্ছা চলো 7 রঙের চা খেয়ে আসে, তাতে যদি রাগ কমে তোমার। কি যাবে? রোজা আগ্রহ নিয়ে বলে, 7 রঙের চা অনেক শুনেছি, কিন্তু খাওয়া হয়নি কখনো। সত্যি যাবেন মিস্টার হিরো? রোজার আগ্রহে মৃদু হাসে মৃন্ময়, মাথা ঝাঁকিয়ে বলে, অবশ্যই যাব। সিলেটের কাজটা আপাতত শেষ, কাল আমরা বান্দরবানের জন্য রওনা হব। আজ সারা দিন আর রাতটা একদম ফ্রি টাইম, সবাই মিলে এনজয় করা যেতেই পারে। রোজা খুশিতে লাফিয়ে ওঠে, তীর্থের দিকে দাঁত কেলিয়ে তাকিয়ে বলে, মন খারাপ করিস না দোস্ত, 2 দিন তোর জন্য সব মাপ চালিয়ে যা ফ্লাটিং। আমি নিজে তোর জন্য সুন্দর সুন্দর মেয়ে খুঁজে দিব, তাও রাগ করে থাকিস না প্লিজ প্লিজ। রোজা ঘাড় হেলিয়ে চোখ পিটপিট করে তাকায়। তীর্থ আর চোখে রোজাকে দেখে নিয়ে অন্যদিকে তাকায়, যার অর্থ তার রাগ কমবে না। রোজা তীর্থের পিঠ চাপড়ে বলে, তোকে ডাবল 7 রঙের চা খাওয়াবো। পছন্দ হলো না অফার? আচ্ছা তাহলে তাহলে হ্যাঁ, আমি সুন্দর 7 ননদ দেখে বিয়ে করব, আর তাদের সাথে ফ্ল্যাট করার ফ্রি পারমিট দিমু তোরে। এখন হ্যাপি? রোজার কথায় হো হো করে হেসে ওঠে মৃন্ময়। মৃন্ময়ের হাসির আওয়াজে চমকে তাকায় রোজা। আজই প্রথম মৃন্ময়ের শব্দযুক্ত হাসি শুনেছে সে। রোজার ধারণা ছিল মৃন্ময় শব্দ করে হাসতেই জানে না, কিন্তু তার ধারণা ভুল। এই ছেলে সবই জানে, শুধু কাউকে জানতে দেয় না। রোজার চমকিত দৃষ্টি ধীরে ধীরে মুগ্ধতায় পরিণত হয়, ঠোঁটে ফুটে ওঠে স্নিগ্ধ হাসি। কি ব্যাপার, গাড়ি থেকে নামছো না কেন? গাড়িতে থাকারই প্ল্যান আছে নাকি তোমার? আরু ভেতরে ভেতরে ফুঁসতে থাকে। রাফিন এবার ধমকে ওঠে। আরু রাগ নিয়ে থাকলেও অবাধ্য হওয়ার সাহস করে উঠতে পারে না। গাড়ি থেকে নেমে গাড়ির দরজাটা খুব জোরে বন্ধ করে। রাফিন ভ্রু কুঁচকে তাকায়, খানিক নীরব থেকে বলে, ভিতরে চলো। রাফিনকে অনুসরণ করে বাড়ির ভেতরে ঢোকে আরু। রাফিন বাড়িতে ঢুকতেই কয়েকজন লোক সিরিয়ালি দাঁড়ায়। সবাই কাজের লোক, গোছের মানুষ, তবুও কাপড় চোপড় পরিষ্কার ঝকঝকে। এদের মাঝে একজন শুধু বয়স্ক মহিলা, আর সবাই পুরুষ। রাফিন মহিলাটিকে উদ্দেশ্য করে বলে, বুয়া, ও হচ্ছে আরও আমার বউ। ওর যেন কোনো সমস্যা না হয় তা দেখার দায়িত্ব আপনার। খাওয়া দাওয়া থেকে শুরু করে মেইলি প্রয়োজনে ওকে সাহায্য করবেন আপনি। জায়গাটা ওর জন্য সম্পূর্ণই নতুন। মহিলাটি মাথা নাড়ায়, মৃদু গলায় বলে, জি আচ্ছা। রাফিন এবার সোফায় গিয়ে বসে, শরীরটা এলিয়ে দিয়ে আরুর দিকে তাকায়, শান্ত গলায় বলে, দাঁড়িয়ে আছে কেন, বসো। আরু বসে না। রাফিন বলে, বসতে ইচ্ছে না করলে দাঁড়িয়ে থাকো, ইচ্ছের উপর কথা নেই। দেখো আরও, উপরের তলার 2 নম্বর রুমটি তোমার, আর তার পাশের রুমটি আমার। এখানে থাকতে কোনো রকম অসুবিধায় হবে না তোমার। তুমি যদি ভেবে থাকো টিভির হাজব্যান্ডদের মতো তোমায় আমি অত্যাচার করব, তাহলে সেটা সম্পূর্ণই তোমার ভুল ধারণা। এখানে সম্পূর্ণই স্বাধীনভাবে থাকবে তুমি।
কলেজে যেতে চাইলে আসিফকে বলবে তোমাকে নিয়ে যাওয়া আর নিয়ে আসার দায়িত্ব আসিফের। কলেজে না গেলেও সমস্যা নেই, সন্ধ্যার মধ্যে কলেজ নোটস হাতে পেয়ে যাবে তুমি। কোনো কিছুর প্রয়োজন হলে আসিফকে বলবে, আসিফ অ্যারেঞ্জ করে দিবে। কি খাবে, কি পরবে, কীভাবে থাকবে সব কিছুই তোমার ইচ্ছের উপর ডিপেন্ড করবে। কিন্তু দুটো কাজ একদমই করবে না। এক, তোমার ফ্যামিলির সাথে যোগাযোগ, আর দুই, আমার ব্যাপারে অযথা খবরদারি। 1 নম্বর কাজটা করলে তোমাকে কিছুই করব না। কিন্তু তাদের সাথে যোগাযোগ করার কয়েক মিনিট পর তারা আর দুনিয়ায় থাকতে পারবে বলে আমার মনে হয় না। আরু সরু চোখে তাকায়, পাশের সোফায় বসে পড়ে মাথা নিচু করে। রাফিন আবারও বলে, আমার জন্য বিয়ে করা বা না করা দুটোই সমান আরও। সো বিয়ে নিয়ে এত চিন্তা করতে হবে না তোমার। তোমার বয়ফ্রেন্ড থাকলে আমায় জানাতে পারো, বা যে কোনো ছেলেকে চুজ করতে পারো। আমি নিজ দায়িত্বে তোমাদের বিয়ের ব্যবস্থা করে দিব। কিন্তু বিয়ের আগে তার সাথে ঘুরে বেড়ানো চলবে না। যেহেতু আপাতত তুমি আমার ওয়াইফ, সো আমার বিহেভিয়ার সম্পর্কে কিছু জানা থাকা উচিত তোমার। এইটুকু বলে থামে রাফিন। সোজা হয়ে বসে সরাসরি আরুর দিকে তাকিয়ে বলে, তোমার বর ফিল্মের মাফিয়া হিরোদের মতো নয় আরও। মাফিয়ারা এত ভালো হয় না। আমার মধ্যে সব খারাপ গুণ আছে। আমি ড্রিঙ্কস করি, স্মোক করি, মেয়েদের সাথেও টাইম স্পেন্ড করি, মার্ডার, কিডন্যাপিং সবই করি। তবে একদিকে কমতি আছে আমার, আর তা হলো আমি মেয়েদেরকে অসম্মান করতে পারি না। আর ভদ্রঘরের মেয়েদের সাথে অকারণে কথাও বলি না আমি। এই জীবনে 2 জন ভালো মেয়ের সাথে অযথা কথা বলেছি, তার মধ্যে একজন তুমি, অন্যজন রোজা। রাফিন দীর্ঘশ্বাস ফেলে, বাম হাতে ঘাড় ঘষতে ঘষতে বলে, আমার বাবা খুবই ভালো মানুষদের কাতারে ছিলেন। মেয়েদের প্রতি শ্রদ্ধা তার বাড়াবাড়ি কম ছিল। তাই এই পচে যাওয়া মনটাতেও মেয়েদের অসম্মানটা সহ্য হয় না। এই বাজে অভ্যাসটাই আমি নিজেও বিরক্ত। এছাড়া বাকি সব ধরনের খারাপ কাজই আমি করি। এভরিথিং। আমার নামে কিছু এতিমখানা আর বৃদ্ধাশ্রম আছে, কিন্তু ওগুলির প্রতি মহত্ববোধ একদমই নেই আমার। আমি শুধু টাকাই দেই আর কিছুই করি না। এদেরকে দেখলেই বিরক্ত লাগে আমার। মনে হয় শুধু শুধু দুনিয়ায় বোঝা হয়ে আসছে তারা। তবুও জমিয়ে রেখেছি, কারণ থাক সেসব কথা। জার্নি করে এসেছ, রুমে যাও, ফ্রেশ হও। আমার খোঁজ তুমি নেবে না জানি, আর নেওয়ার প্রয়োজনটাও নেই। বিরক্ত জিনিসটাও বিরক্তকর লাগে আমার। তাই আশেপাশে গুড়গুড় করে অযথা বিরক্ত করবে না আমায়। আর অযথা টেনশন করারও কারণ নেই। তুমি উল্টাপাল্টা কিছু না করলে তোমার ফ্যামিলির কোনো ক্ষতি করব না আমি। এবার যাও। জুয়েল, তার ভাবিকে রুম দেখিয়ে দে। আরু উঠে দাঁড়ায়, গোপনে দীর্ঘশ্বাস ফেলে সিঁড়ির দিকে হাঁটা দেয়। গাড়িতে বসে কত কিছু প্ল্যান করেছিল সে। রাফিন তাকে টর্চার করবে আর সে শক্ত থেকে উচিত জবাব দিবে, অথচ সবই যেন উল্টে গেল। অত্যাচারের জায়গায় একরাশ স্বাধীনতা ছুড়ে দিয়ে আরুকেই বেকুব বানিয়ে দিল রাফিন। কি অদ্ভুত! আরু কয়েক সিঁড়ি ডেঙোতেই আসিফকে উদ্দেশ্য করে বলে উঠল রাফিন, রোজাদের খবর পেয়েছিস? কাহিনীটা কি আসলে? চট্টগ্রামে ট্রেনে বসে আছে রোজা, মিন্ময় আর তীর্থ। ট্রেন চট্টগ্রামে পৌঁছে সেখান থেকে গাড়ি করে বান্দরবান পৌঁছে প্ল্যান তাদের। তীর্থের হাতে পানির বোতল। কিছুক্ষণ পর পর ঢকঢক করে পানি গিলছে সে। রোজা জানালার পাশে বসে ট্রেনের সাথে সাথে ছুটে চলা গাছপালা দেখতে ব্যস্ত। মিন্ময় কানে হেডফোন লাগিয়ে চোখ বুজে গান শুনছে। তীর্থের কাছুমাচু ভাবে চোখ মেলে তাকানোয় মিন্ময় ভ্রু কুচকে তীর্থকে দেখে নিয়ে বলল, কোনো সমস্যা তীর্থ? তোমাকে এমন রেস্টলেস লাগছে কেন? তীর্থ উত্তর না দিয়ে এক নিমিষে বোতলের বাকি পানিটুকু শেষ করলো। রোজা মুস্কি হেসে চুলগুলো হাত খোপা করতে করতে বলল, ওর কোনো সমস্যা নেই নায়ক সাহেব, সমস্যাটা হলো ওর গার্লফ্রেন্ডের। মিন্ময়ের কুচকানো ভ্রু আরও খানিকটা কুচকে গেল। মানে? রোজা দাঁত বের করে হাসলো, ঠোঁট টিপে হাসি থামিয়ে বলল, মালিহার কাল রাত থেকে জ্বর, তাই এমন অস্থির অস্থির লাগছে ওকে। যতক্ষণ না পর্যন্ত মালিহা নিজে ফোন দিয়ে বলবে তার জ্বর কমেছে, ততক্ষণ পর্যন্ত ওর মুখের অবস্থা এমনই থাকবে। এটা প্রায় 2 বছর ধরে দেখে আসছি। খুবই স্বাভাবিক একটা ব্যাপার। মিন্ময় বেশ অবাক হলো। তীর্থের মতো একটা ছেলে গার্লফ্রেন্ডের সামনে জ্বর হয়েছে বলে এমন রেস্টলেস হয়ে পড়েছে, ভাবতেই বিস্ময় হয়েছে সে। রোজা সিটে পা তুলে আরাম করে বসলো। ট্রেনের সিটে গা এলিয়ে দিয়ে বলল,
লাস্ট মুহূর্তে প্ল্যান চেঞ্জ করলেন কেন? কাল নীলকুঠিতে থাকাকালীন তো বলেছিলেন আমরা গাড়ি ধরে যাব, তাহলে হঠাৎ ট্রেনে কেন? মিনময় হাসলো, জবাব না দিয়েই ফোনের স্ক্রিনে চোখ রাখলো। রোজা আবারও প্রশ্ন করলো, আচ্ছা, বান্দরবান গিয়ে সায়াংচিকে খুঁজে পেয়ে গেলে কি করব আমরা? মিনময় মুখ তুলে তাকালো, স্বাভাবিক গলায় বলল, কিছু করব না, তাকে বাবার কথা জিজ্ঞেস করব। সে কোনো ক্লু দিতে পারলে সে অনুযায়ী নেক্সট টার্গেট ফিক্সড করব। আমাদের উদ্দেশ্যটা শুধু বাবার হঠাৎ গায়েব হওয়ার কারণটা জানা, আর কিছুই না। ও, আবারও নীরবতা ঘিরে ধরলো তাদের। ট্রেনের ঝকঝক শব্দের সাথে পাল্লা দিয়ে বাতাসের শা শা শব্দ ছাড়া আর কোনো শব্দই কানে আসছে না তাদের। মিনময়ের অবচেতন মন রোজার সাথে কথা বলতে চাইছে, কাছাকাছি আসতে চাইছে, কিন্তু সে ইচ্ছেটাকে বিন্দুমাত্র পাত্তা দিচ্ছে না মিনময়। রোজাকে পছন্দ করলেও তার কাছাকাছি যেতে নারাজ সে। তার মতে পছন্দ করলেই যে পেতে হবে এমন তো কোনো কথা নেই। তাছাড়া মিনময় আর রোজার লাইফস্টাইল ভিন্ন, দুজন আলাদা দু জগতের বসবাস করে এসেছে সেই ছোট থেকেই। মিনময় যেমন হঠাৎ করেই সেই জগৎ থেকে বেরিয়ে আসতে পারবে না, ঠিক তেমনি উড়ন্ত রোজাও মিনময়ের বন্দি জগতে খাপ খাওয়াতে পারবে না। এই সময়ের কারণে রোজাকে নিজের সাথে জড়াতে চায় না মিনময়। মিনময়ের ভাবনার মাঝেই প্রশ্ন করলো রোজা, আচ্ছা, এই থুইসাপাড়া কোথায়? বান্দরবনের পাশেই? মিনময় জবাব দেওয়ার আগেই বলে উঠল তীর্থ, আরে না, বান্দরবান থেকে থানচি যেতে হবে। থানচি থেকে সাঙ্গু নদী পার হয়ে 17 কিমি হাঁটার পর ধুইসাপাড়া, ধরতে গেলে অনেক দূর। রোজা চোখ দুটো যেন চিকচিক করে উঠল, কৌতূহলী গলায় বলল, ওয়াও, অ্যাডভেঞ্চার টাইপ। আচ্ছা, থুইসাপাড়া কি পাহাড়ের ওপর? আমাদের কি পাহাড়ে উঠতে হবে? আই মিন ট্রেকিং করতে হবে? মিনময় মৃদু হেসে বলল, অনেকটা তেমনই মিস রোজা। খৈশাপাড়া যেতে 3টে পাহাড়ের গা বেয়ে উঠে আবারও নামতে হবে। তার মধ্যে 2টো পাহাড় বেশ বড়। রোজা ভ্রু কুঁচকে বলল, আপনি এত কিছু কি করে জানেন? শুটিং আর গান ছাড়া তো দুনিয়ার কিছুই চিনেন না আপনি। মিনময় হেসে ফেলল, কে বলল? আমারও বাবার মতো হুটহাট হারিয়ে যাওয়ার রোগ আছে, তবে বাবার মতো একবারে হারিয়ে যেতে পারিনি কখনো। মিনময়ের কথা শেষের যেন হাজারো কষ্টের ছোঁয়া পেল রোজা। অনুভূতি ছাড়া দৃষ্টিতে মিনময়ের দিকে তাকালো সে। ততক্ষণে চোখ দুটো আবারও বন্ধ করে নিয়েছে মিনময়। মিনময়ের বন্ধ চোখ দুটো যেন স্বস্তি দিল রোজাকে। সিটে ঠেস দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে মিনময়কে দেখতে লাগলো রোজা। রোজার সেই চাহনি মিনময়ের তীক্ষ্ণ মস্তিষ্কে আঘাত আনছে বারবার। সে বুঝতে পারছে রোজা দুর্বলতার কিছু মিনময় তো চায় না, কখনোই চায় না। বান্দরবন যাওয়ার কারণটা কি আসিফ? রাফিনের অফিস রুমে জানালার পাশে জানালার দিকে ফিরে দাঁড়িয়ে আছে রাফিন। তার থেকে বেশ খানিকটা দূরত্ব রেখেই কাছুমাছু ভঙ্গিতে দাঁড়িয়ে আছে আসিফ। রাফিনের প্রশ্ন মাথায় তুলে তাকিয়ে গম্ভীর গলায় বলে উঠল আসিফ, মিনময় স্যার কাউকে খুঁজছে ভাই। রাফিন ফিরে তাকালো, ভ্রু কুঁচকে বলল, কাউকে খুঁজছে মানে? কাকে খুঁজছে? আর ও যাকেই খুঁজুক তাতে রোজার সম্পর্ক কি? রোজা আর ওর বন্ধু মিনময়ের সাথে কেন? সেটা ঠিক জানি না ভাই। ওদের পেছনে লাগানো ডিরেক্টরের ওই পোলাটারে তুলে নিয়েছিল পলাশ, কিন্তু সেই পোলাও কিছু জানে না। ওরে ডিরেক্টর টাকা দিয়ে ওদের পিছু নিতে বলেছিল, টাকা লোভেই টিকটিকিরি করতেছিল ওই পোলায়। পলাশটা কি? পলাশ আমাদের গ্যাংয়ের লোক, সিলেটেই থাকে। ও আচ্ছা, তারপর আর কিছুই বলেনি ছেলেটি? তেমন কিছু বলেনি ভাই। যেটুকু বলেছে তা হলো মৃন্ময়রা সায়ামচাং নামে কাউকে খুঁজছে, যার বাড়ি বান্দরবনে। ভাই, বান্দরবনে আমাদের লোক পাঠিয়েছি। ডিরেক্টরের কথা মতো অ্যাক্সিডেন্ট কেস সাজিয়ে ওদের সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আপনি যদি বলেন তো কাজটা করে ফেলি। রাফিন জবাব দিল না, কিছুক্ষণ চুপ থেকে বলল, ওদের পিছনে এমনভাবে লেপ্টে থাক যেন ডিরেক্টর বিশ্বাস করতে বাধ্য হয় যে কাজটা করতে প্রস্তুত আমরা। ডিরেক্টরকে বিশ্বাস করানোর জন্য ছোটোখাটো দুর্ঘটনা ঘটা। আসিফ অবাক চোখে তাকালো, বিস্ময় নিয়ে বলল, ভাই, তাহলে এই কাজটা আমরা করবো না?
করব, কিন্তু তার আগে মিন্ময় কোন গুপ্তধরের অনুসন্ধান করছে তা জানতে চাইছি আমি। কি উদ্দেশ্য ওর? আর যে উদ্দেশ্যই থাকুক না কেন, তাতে রোজারি বা কি স্বার্থ? আশিফ দ্বিধা ভরা চাহনি নিয়ে রাফিনের কথাগুলো গিলে চলেছে। এই প্রথম কোনো কাজ করার আগে এত কিছু ভাবছে রাফিন। আশিফ রাফিনের মতিগতি বুঝতে পারছে না, কি করতে চাইছে সে। রাফিন আর যাই করুক কথা রাখার পাক্কা, কিন্তু আজ এটা কি বিয়ের সাইড এফেক্ট নাকি রাদীবের মেয়ের প্রতি আকর্ষণ? কথাগুলো ভাবতেই কপাল কুঁচকে এলো আশিফের। রাফিনের কোনো কথা কানে ঢুকছে না তার। ওর নিজেকে কেমন পাগল পাগল লাগছে, মাথা ঘুরছে। একটাই প্রশ্ন, কি চাইছে রাফিন? আশিফের ভাবনার মাঝে দরজা থেকে বুয়ার ভয় মাখা গলা ভেসে এলো। ভাইজান। রাফিন আশিফ ফিরে তাকালো। বুয়াকে দেখে ভ্রু কুঁচকে বলে উঠল রাফিন। কি চাই? জি বৌমনি তো খাইতে চায় না, দুপুর থেকে কিছুই খায় নাই। রাফিনের ভ্রু আরও খানিকটা কুঁচকে এলো, কাজ ঝাঁকিয়ে বলল। বৌমনিটা কি? রাফিনের কথায় কেশে উঠল আশিফ, বিস্ময় গলায় বলল। ভাবি কথা বলতেছে ভাই। ভাবি? আশিফ এবার অসহায় দৃষ্টিতে তাকালো, বলল। ভাই, আমার ভাবি আর আপনার বউ আরও ভাবি সকলেই তো বিয়ে করলেন, এখন ভুলে গেছেন? সারাদিনের ব্যস্ততায় বিয়ের কথাটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল রাফিনের। আশিফের কথার আরুর কথা মনে পড়ল তার। বিরক্ত নিয়ে বুয়ার দিকে তাকালো। খাচ্ছে না কেন? ওর অপছন্দের খাবার রান্না করলে খাবে কি করে ও? আগে জিজ্ঞেস করুন কি খেতে চায়, তারপর রান্না করুন। বুয়া অসহায় গলায় বলল। জিগাইছি কিন্তু কয় না, বলে খাবো না। রাফিন কপাল কুঁচকে তাকালো আশিফের দিকে, তাকিয়ে অধৈর্য গলায় বলল। খায় না কেন? মেয়ের সমস্যাটা কোথায়? আশিফ মুখ কাচুমাচু করে বলল। আমি কেমনে কম ভাই, আপনার বউ আপনার জানার কথা। রাফিন এবার চেয়ারে গা এলিয়ে বসলো, চোখ বন্ধ করে বলল। তোর 10 মিনিট টাইম দিলাম, ওকে খাইয়ে রেখে আয়। আশিফ দ্বিধা ভরা গলায় বলল। আমি কিভাবে খাওয়াবো ভাই? কপালে বন্দুক ঠেকাই খাওয়াবো? রাফিন চোখ রাঙিয়ে বলল। অদ্ভুত, এই তোর ভাবি হয় না আরু? আমার বউয়ের মাথায় বন্দুক ঠেকাবি তুই? এক থাপড়ে দাঁত ফেলে দিব। বাচ্চাদের যেভাবে খাওয়াস তেমনই ভুলিয়ে বালিয়ে খাইয়ে আয়। আশিফ বিস্ময় দৃষ্টিতে তাকালো, মিনমিন করে বলল। ভাবি কি বাচ্চা ভাই? কত বড় মেয়ে, আর আমার কথা শোনে না তো। আপনি গিয়ে খাইয়ে দিলে নিশ্চয়ই খাবে ভাই। রাফিন সরু চোখে তাকিয়ে বলল। পাগল তুই? এনিওয়ে বোয়া, আপনি গিয়ে খাইয়ে দিন আপনার বৌমণিকে। বাচ্চা মেয়ে তো হয়তো হাতে তুলে খেতে পারে না, আর তবুও না খেলে আপনি খেয়ে ঘুমিয়ে পড়ুন। ক্ষুধা লাগলে ঠিকই খাবে, আমাকে ডিস্টার্ব করবেন না প্লিজ, যান। বুয়া মাথা দুলিয়ে বেরিয়ে যেতেই চোখ বন্ধ করল রাফিন। হাজারো দ্বিধা নিয়ে আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে আশিফ। চলে যাবে নাকি দাঁড়িয়ে থাকবে তা নিয়ে চরম রকম দ্বিধান্বিত হচ্ছে। রাফিনকে কি ডেকে জিজ্ঞাসা করবে? রোজারা চট্টগ্রামে পৌঁছতে সূর্য হেলে পড়েছে পশ্চিমের দিগন্তে। চট্টগ্রাম শহরটা তখন ফ্যাকাশে অন্ধকারে গা ঢেকেছে ব্যস্ত। রোজা, মিন্ময় আর তীর্থ স্টেশন থেকে বেরিয়ে পাশে একটা রেস্টুরেন্টে গিয়ে বসলো উদরপূর্তির জন্য। দীর্ঘ জার্নিতে তিনজনের অসম্ভব রকম ক্লান্ত, কিন্তু বিপত্তি বাঁধল খাবার মুখে দেওয়ার আগ মুহূর্তে। কোথা থেকে একজন চেঁচিয়ে বলে উঠল। আরিয়ান মিন্ময়। মিন্ময় সচেতন চোখে তাকিয়ে নিজেকে আড়াল করে শেষ চেষ্টা চালানো, কিন্তু ততক্ষণে রেস্টুরেন্টের আগ্রহী জনতার প্রধান আগ্রহে বিশেষ হয়ে উঠেছে সে। একজন দুজন করে ক্রমেই ভিড় বাড়তে লাগলো। সেলফি, অটোগ্রাফ, প্রশ্ন সবেতেই ভিড়ে খাওয়াটা হয়ে উঠল না আর। এত ভিড়াভিড়ি আর চেঁচামেচি বিরক্ত হয়ে কপাল কুঁচকে তাকালো রোজা। মিন্ময়কে ঠোঁটে বিস্মিত হাসি ঝুলিয়ে রাখতে দেখে শরীরটা আরও জ্বলে উঠল রোজার। আচ্ছা, এটাও কি কোনো জীবন হতে পারে যে জীবনে মন খুলে চলা যায় না, খাওয়া যায় না, মন ভরে শ্বাস নেওয়া যায় না, এমনকি বিরক্ত হয়ে চিল্লানোও যায় না? সে জীবনে কি আদৌ জীবন বলে? মিন্ময়কে এই মুহূর্তে চিড়িয়াখানার কোনো এক্সপ্রেসিভ জীব মনে হচ্ছে রোজার। রাগ, বিরক্তি আর ক্ষুধার ডান হাতে কপাল চেপে ধরল রোজা। বিড়বিড় করে বলল, ইম্পসিবল, এভাবে বাঁচা জাস্ট ইম্পসিবল।
রোজার কথায় তীর্থের কানে যেতেই অসহায় দৃষ্টিতে তাকালো সে। খাবারের দিকে ইশারা করে ফিসফিস করে বলল, দোস্ত, খাবারগুলো আমার দিকে কেমন প্রেম প্রেম নজরে তাকিয়ে আছে দেখছিস? আমি এবার খাইতে না পাইলে ডিরেক্ট আকাশে উঠে যাবো দোস্ত। একদম আল্লাহ গো পেয়ারা সালার কপাল। তীর্থের ফিসফিসানির জবাব না দিয়ে দাঁতে দাঁত চেপে বসে রইল রোজা। টেবিলে রাখা কাচের গ্লাস দুটো ছুঁড়ে মেরে মিন্ময়ের প্রতিটা ফ্যানের মাথা ফাটিয়ে দিতে ইচ্ছে করছে তার। রিডিকুলাস। মিন্ময় হয়তো রোজার অস্থিরতাটা বুঝতে পারল। হঠাৎ উঠে দাঁড়িয়ে তীর্থ রোজাকে ইশারা করে বেরিয়ে যেতে বলল। নিজ স্থির হেসে ভিড় ঠেলে বেরিয়ে এলো বাইরে। বিরক্তিতে চোখ কান লাল হয়ে আছে রোজার। দেখতে পুরো খ্যাপা বাঘিনীর মতো লাগছে তাকে। মিন্ময় দ্রুত ফোন বের করে সোহেলকে ফোন লাগালো। দুবারের মাথায় ফোন তুলতে রাগ চেপে বলে উঠল মিন্ময়, স্টুপিড, ঠিক টাইমে ফোন রিসিভ করতে পারো না তুমি? সোহেল মুখ কাচুমাচু করে বলল, সরি স্যার। তোমার সরি তোমার কাছে রাখো। বান্দরবনে যাওয়ার জন্য যে গাড়ি ঠিক করেছিলে তার ড্রাইভারকে ফোন দিয়ে 5 মিনিটের মাঝে স্টেশনের পাশের রেস্টুরেন্টের সামনে দাঁড়াতে বলো। ফ্যানদের মাঝে ফেসে গেছে, কুইক। সোহেল হতদন্ত হয়ে বলল, ওকে স্যার। মিন্ময় ফোন কাটার আগে আবারও ভিড়ের মাঝে পড়ে গেল ওরা। এমন ভিড় আর অট্টগোল রোজার শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। কিছুক্ষণ এই দম বন্ধকর অবস্থা চলার পর কাঙ্ক্ষিত গাড়ি দেখা মিলল তাদের। কোনো রকমে গাড়িতে উঠতে হাঁপ ছেড়ে বাঁচল ওরা। গাড়ি স্টার্ট দেওয়ার পরই রোজা প্রথম যে কথাটা বলল তা হলো, কিভাবে সহ্য করেন আপনি? এটা কি আসলেই জীবন নাকি সার্কাস? রোজার কথায় মৃদু হাসল মিন্ময়। হাসি মুখে বলল, আমার অভ্যাস আছে মিস রোজা। যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে এমন লাইফ স্পেন্ড করতে অভ্যস্ত আমি। রোজা সিটে গা এলিয়ে ক্লান্ত গলায় বলল, রিডিকিউলাস। এমন লাইফ স্পেন্ড করার চেয়ে সুসাইড করাটা বেশি পছন্দের হতো আমার। মিন্ময় গোপনে দীর্ঘশ্বাস ফেলল। সে জানে রোজা পারবে না, তার এই রোজাকে চাই না। ছোটবেলা থেকে চাওয়া মাত্রই সব কিছু হাতের নাগালে পেয়েছে মিন্ময়। হয়তো এবারের চাওয়াটা চাইলে পূরণ করতে পারবে সে, কিন্তু সে চাইবে না। এই চাওয়াটা অন্যায়। রোজাকে নিজের সাথে জড়ালে রোজা মুচড়ে পড়বে। তার সজীবতা, লাবণ্যতা সব কিছু হারিয়ে যাবে। তা কিছুতেই হতে দিতে চায় না মিন্ময়। সেই ট্রোল হাসিতে বরাবরই আটকে যায়। সেই হাসি যদি হারিয়ে যায় তাহলে রোজাকে পেয়ে বা কি লাভ তার? ওর নিজেকে সুখের চেয়ে রোজার ভালো থাকাটা কি বেশি কাম্য হওয়া উচিত নয়? ভালোবাসলে ভালো থাকতে শেখা আগে ভালো রাখতে শিখতে হয়। মিন্ময় আবারও দীর্ঘশ্বাস ফেলে সিটে গা এলিয়ে দিয়ে নিজেকে বোঝায়, সবার জীবনে একটা না পাওয়া থাকতে হয়। সেই না পাওয়াটাকে বিভিন্নভাবে পাওয়ার আকুতি নিয়ে সারাটা জীবন বাঁচতে হয়। অবসর বিকেলে সেই না পাওয়াটাকে নিয়ে এই ঘন্টাময় ভাবতে হয়। এই না পাওয়াটাকে বুকে আগলে ধরে ভালোবাসার আগুনে চলতে হয়। সব পাওয়ার মাঝে জীবনের সার্থকতা নেই, মাঝে মাঝে বেদনাময় দীর্ঘশ্বাসে ফেলতে হয়। মিন্ময়ের ভাবনার মাঝে চেঁচিয়ে উঠল তীর্থ। তীর্থের চিৎকার কানে যেতেই চোখ মেলে তাকালো মিন্ময়। ঘাড় ঘুরিয়ে তীর্থের দিকে ফিরে ফোনের স্ক্রিনে চোখ রেখেই চোখ বড় বড় করে বলে উঠল তীর্থ, ও তেরি, এই অল্প সময়ে সোশ্যাল মিডিয়ায় আপনার লোকেশনও ভাইরাল হয়ে গেছে বস। গ্রুপে গ্রুপে আপনার পিক আর বিভিন্ন ধরনের ক্যাপশনে ভর্তি হয়ে গেছে ফেসবুকওয়ালা। মিন্ময় শূন্য দৃষ্টিতে তাকালো। দু হাতে নিজের মুখ ঢেকে একটা গাঢ় নিঃশ্বাস ফেলে সোহেলকে ফোন লাগালো সে। এবার প্রথমবারে ফোন তুলল সোহেল। স্যার স্যার, ফেসবুকে তো নিউজ লিক হয়ে গেছে, টিভিতে। সোহেলকে থামিয়ে ক্লান্ত গলায় বলে উঠল মিন্ময়, প্রেসদের বলে দাও ব্যস্ততা ছেড়ে ফ্রেন্ডদের টাইম দিতে। ওদের সাথে ট্যুরে বেরিয়েছে আমি। সো এখানে আমাকে ফলো না করে আমাকে পার্সোনাল স্পেস দেওয়া হোক, ওকে? আমি এখানে কোনো রকম ঝামেলা চাচ্ছি না সোহেল। আই হোপ তুমি হ্যান্ডেল করে নেবে। ইয়েস স্যার, আপনি একদম চিন্তা করবেন না। এর আগেও তো যেহেতু পেরেছি, এবারও পারবো। থ্যাংক ইউ। ফোন কেটে ড্রাইভারকে গাড়ি থামাতে বলল মিন্ময়। হঠাৎই গাড়ি থেমে যাওয়ায় অবাক চোখে তাকালো রোজা। ভ্রু কুঁচকে বলল, গাড়ি থামালেন কেন? মিন্ময় স্বাভাবিক গলায় বলল, আপনার না ক্ষুধা পেয়েছে তীর্থ? এই রেস্টুরেন্ট থেকে কিছু খাবার প্যাক করে আনো। আমি আবারও কোনো ঝামেলায় জড়াতে চাচ্ছি না। এমনিতে অনেক লেট হয়ে গেছে। খাবারটা আমরা গাড়িতে বসে খেয়ে নেব। কি পারবে না? তীর্থ লাফিয়ে নেমে পড়ল।
খুশিতে গদগদ কণ্ঠে বলল, অবশ্যই পারবো। আপনি যে দয়া করে খাবারের কথা বলছেন তাতেই আমি কৃতজ্ঞ বস। আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি, ওয়েট। মৃন্ময় হেসে নিজের ওয়ালেটটা এগিয়ে দিয়ে বলল। যত লাগে, তবে আমার জন্য লাইট কিছু এনো প্লিজ। তীর্থ হতভম্ব গলায় বলল, আমার কাছে টাকা হবে, এটার দরকার নেই। আমি জানি হবে, বাট দায়িত্বটা আমার, সো প্লিজ টেক ইট। তীর্থ দ্বিধা ভরা চোখে একবার রোজার দিকে তাকালো, তারপর ওয়ালেটটা হাতে নিয়ে দ্রুত পায়ে রেস্টুরেন্টে ঢুকে গেল। নেওয়াজ সাহেব, আপনি খুব ভালো করে জানেন আমাকে ঠকানোর খুব একটা ইজি নয়। অ্যামাউন্ট যত ফাইনাল হয়েছে তার থেকে 5% বেশি দিতে বাধ্য আপনি। বাংলাদেশ থেকে দুবাই গোল্ড ট্রান্সফার করতে গিয়ে আমার হাত থেকেও যে অনেক টাকা খসে যায় সেটাও তো ভাবতে হবে মিস্টার নওয়াজ। প্রতি চালান পাঠাতে সিভিল অ্যাভিয়েশন বিমানের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের বড় অঙ্কের ঘুষ দিতে হয়। আপনার কি ধারণা সে টাকা এত সহজে ছেড়ে দেব আমি? না, রাফিন চৌধুরী নিজের পাওনা ছেড়ে দিতে শিখেনি আর শিখবেও না। গট ইট? রাফিনের কথার মাঝে দরজা টোকা পড়ল। রাফিন ভিডিও কনফারেন্সে দুবাইয়ের এক লিডারের সাথে গোল্ডের চালান নিয়ে মিটিং করছিল। এমন অসময়ে দরজায় কড়াঘাতে বিরক্তিতে কপাল কুঁচকে এলো তার। চোয়াল শক্ত করে আসিফের দিকে তাকাতেই দৌড়ে গিয়ে দরজা খুলল আসিফ। দরজার ওপাশে দাঁড়িয়ে ছিল বুয়া। বুয়াকে দেখে রাগটা মাথা চাড়া দিয়ে উঠল রাফিনের। নিজেকে শান্ত করার চেষ্টা করে ধমকেই বলে উঠল সে। কি সমস্যা কি আপনার? বুয়া ভয়ে কেঁপে উঠে ভীত গলায় বলল, জি অনেক চেষ্টা করেও বৌমণিকে খাওয়াইতে পারি নাই ভাইজান। সারাদিন না খেয়ে থাকায় গ্যাস্ট্রিকের সমস্যা হইতাছে ওনার। এই পর্যন্ত 2 বার বমি করেছে, কি করবো এখন? রাফিন রেগে ল্যাপটপটা ছুঁড়ে মারল ফ্লোরে। সাথে সাথে ওইদিকে এদিকে সেদিকে ছুটতে লাগলো ল্যাপটপের বিভিন্ন পার্টস। ঘটনার আকস্মিকতায় আসিফ আর বুয়া দুজনেই চমকে উঠল। রাফিন গর্জে উঠে বলল, আপনাকে বলেছি না ডিস্টার্ব করবেন না আমায়। কে খাচ্ছে আর কে খাচ্ছে না সেটাও এবার আমায় দেখতে হবে। শালার বিয়ে করেই মারাত্মক ভুল করেছি আমি। কথাটা শেষ করে পাশের টেবিলটায় লাথি দিয়ে উল্টে দিল রাফিন। আসিফ হতভম্ব হয়ে বলল, হ্যাঁ তখন ভাই শান্তই হবো এখন। চলো আমার সাথে। বুয়া, খাবার নিয়ে আসুন। বুয়া মাথা নেড়ে দ্রুত পায়ে নিচে নেমে গেল। ফ্লোরে বসে বিছানার কোণা আঁকড়ে কাঁদছিল আরু। ভাই ভাবি বাবার সবার কথা খুবই মনে পড়ছিল তার। কে জানে কেমন আছে তারা। এই মুহূর্তে দৌড়ে ভাইয়ার বুকে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করছে আরুর। বাবার মাথায় হাত বুলিয়ে দিতে, ভাবির বকা শুনতে শুনতে এক গাদা ভাত গিলতে কতই না ইচ্ছে করছে তার। রাফিন কেন করেছে এমন? আরু ওর ভাইয়ার কাছে যাবে। এই বিলাসবহুল ঘর নয়, তার ছোট্ট ঘরে শান্তিতে এক দণ্ড ঘুমাবে। এমনটা কি কখনোই হতে দিবে না রাফিন? আরুর ভাবনার মাঝে প্রচণ্ড শব্দে দরজা খুলে ভেতরে ঢুকলো রাফিন। হঠাৎ শব্দে চমকে তাকালো আরু। রাফিনের রাগী চোখ দেখে ভয়ে কেঁপে উঠল সে। রাফিন মুখ দিয়ে জোরে নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করলো। ধীর পায়ে আরুর সামনে চেয়ারে টেনে বসলো। বুয়াকে খাবারটা আরুর সামনে রাখতে ইশারা করে বলল, খাচ্ছ না কেন জানো? আরও জবাব দিল না। ভেতরে ভেতরে রাগে ফুঁসছে সে। কেউ যদি তাকে একটা সুযোগ দিত তাহলে সে গুলিতে গুলিতে ঝাঁঝরা করে দিত রাফিনের বুক। আরুকে চুপ করে থাকতে দেখে উঠে দাঁড়ালো রাফিন। আসিফকে উদ্দেশ্য করে বলল, সোনাপুকু, এই মুহূর্তে আমাদের গ্যাংয়ের কজন ছেলে আছে আসিফ? আসিফ ভেবে বলল, 5 জন ভাই। আসিফ ঢোক গিলে একবার আরুর দিকে তাকিয়ে বলল, জি ভাই, দারুণ। তাহলে টাইম স্টার্ট নাও। এখানে দাঁড়িয়ে 5 মিনিট ওয়েট কর, একটা খাবারও যেন থেকে না যায়। জি ভাই। রাফিনের কথায় চমকে উঠল আরু। একটা মানুষ এতটা হার্টলেস কি করে হতে পারে? নিজের চাওয়াটা আদায় করে নিতে যে কারো রক্ত ফেলতে হাত কাঁপে না তার? আরও 2-3টা ঢোক গিলে খাবারের প্লেটটা হাতে তুলে নিল। মুখ ভরে খাবার নিয়ে চেবানোর বৃথা চেষ্টা করতে লাগলো। রাফিন বাঁকা হেসে বলল, গুড গার্ল, কাল থেকে টাইমলি না খেলে এমন কিছুই হবে। তোর ভাবি তো প্রেগনেন্ট, তাই না? এবার ডুকরে কেঁদে উঠল আরু। অসহায় দৃষ্টিতে রাফিনের দিকে তাকালো। সাথে সাথে গলায় খাবার আটকে কাশতে লাগলো সে। রাফিন শান্ত গলায় বলল, হাসিব, পানি দে। আসিফ পানি এগিয়ে দিয়ে আরুর দিকে ঝুঁকে পানি এগিয়ে দিল রাফিন।
আরু গ্লাসটা নিতেই আরুর মাথায় হাত রাখলো রাফিন, নরম গলায় বলল, কাঁদছো কেন? কথায় কথায় কান্না করা মেয়ে একদমই পছন্দ নয় আমার। আর এমন মরা কান্নার কারণটাই কি বা? সবই তো দিয়েছি তোমায়, আর কি চাই? আমি তোমার সাথে খারাপ বিহেভও করছি না, তাহলে এমন পাগলামোর কারণ কি? দেখো, আমি বিয়েটা মানি বা না মানি, তুমি আমার ওয়াইফ, আর আমি আমার স্ত্রীর গায়ে হাত উঠাতে চাই না। তাই ধৈর্যের পরীক্ষা নিও না। এই বাড়িটা তোমারও, আরও বাড়িটাকে নিজের মনে করে স্বাভাবিকভাবে থাকতে পারছো না কেন? তাছাড়া আমি আগেও বলেছি, তুমি ঠিকঠাক চললে তোমার ফ্যামিলিকেও টাচ করবো না আমি। আমার সমস্যা তোমার ভাইয়ের সাথে, তোমার সাথে নয়। সো মোরাল অফ দ্য স্টোরি হলো, কাল থেকে গুড গার্লের মতো টাইমলি খাবে, ঘুমাবে, নয়তো ইউ নো হোয়াট ক্যান আই ডু। কথাটা বলে ডান চোখ টিপ দিয়ে রুম থেকে বেরিয়ে গেল রাফিন। আরু ফোলা চোখে এক দৃষ্টিতে তাকিয়ে রইল শুধু। রাফিন চোখের আড়াল হতেই চোখ বুঝলো আরু, সাথে সাথেই গাল বেয়ে গড়িয়ে পড়ল জল। নিজের জীবনটাকে খুব ভারী লাগছে আরুর, খুব বেশি ভারী। আকাশে একগুচ্ছ অন্ধকার, ঘন অন্ধকারে চিরে মেঘের সাগরে হাবুডুবু খেয়ে এক ফালি চাঁদ দেখা দিয়ে চলেছে থেকে থেকে। পাহাড়ি বন বাতাসটাও হোটেলের গা স্পর্শ করে অভিমানে থেমে দাঁড়িয়েছে, আবারও ফিরে যাচ্ছে বহুদূরে। তার সাথে ছুটে চলেছে রোজার মন। প্রায় 1 ঘন্টা হতে চলল বান্দরবনে এসে পৌঁছেছে তারা, কিন্তু অজানা এক কারণে ভীষণ অস্থিরতা কাজ করছে তার মাঝে। হঠাৎ করে মনে হচ্ছে ঠিক নেই, কিন্তু কিছু একটা ঠিক নেই। রোজার ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু কার জন্য এত অস্থিরতা তার? রোজা দীর্ঘশ্বাস ফেলে, লম্বা সিক্তে চুলগুলো হাত খোপা করতে করতে অন্ধকার আকাশে তাকায়। আকাশটাও রোজার মনের মতো কেমন ফাঁকা ফাঁকা লাগছে আজ। এই অন্ধকারও সেই শূন্যতাটা কতটা সৃষ্টিবহ। রোজা বিছানায় গিয়ে বসলো, ফোনটা হাতে নিয়ে কি মনে করে হৃদকে কল করলো। ফোনটা 2বার বেজে কেটে গেল। ওপাশ থেকে ফোন রেসপন্স না পেয়ে ভ্রু কুঁচকে একবার ফোনের দিকে তাকালো রোজা। কয়েক সেকেন্ড চুপ থেকে আবারও ডায়াল করলো সে। হৃদ চোখ বন্ধ করে শুয়ে আছে, চোখ বন্ধ করেই দারুণ একটি খেলা খেলছে সে। তাদের স্কুলের মজিদ স্যার বলেছিলেন, ইউ ক্যান সে এভরিথিং ইন ইউর মাইন্ড। মনের একাত্মতা আর ইচ্ছে থাকলে যে কোনো বিষয় কল্পনার মাধ্যমে নিজের চোখের সামনে উপলব্ধি করতে পারবে তুমি। মজিদ স্যারের কথার ভিত্তিতেই চোখ বন্ধ করে শুয়ে আছে হৃদ। এই মুহূর্তে 13.75 বিলিয়ন বছর পূর্বে হওয়া বিগ ব্যাং অথবা মহাবিস্ফোরণ দেখার চেষ্টা করছে সে। কিছুক্ষণ চোখ বন্ধ থাকার পরই বিরক্তিতে চোখ মেলে তাকালো হৃদ। পায়ের প্লাস্টারের নিচে কিছু একটা কুটকুট করে কামড়াচ্ছে। হৃদ ভ্রু কুঁচকে বাম পায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কিছু একটা ভাবলো। তারপর চোখ বন্ধ করে হাবলের নীতি নিয়ে ভাবতে লাগলো। সেদিন মজিদ স্যার বলেছিলেন, ডিসপ্লে স্টাইল ভি ইকুয়াল এইচ ডি, যেখানে ডিসপ্লে স্টাইল ভি হলো ছায়াপথ বা অন্যান্য জ্যোতিষ্কের প্রাস্থানিক বেগ, রিচুয়েশনাল ভেলোসিটি। ডিসপ্লে স্টাইল ডি হলো বস্তুটির দূরত্ব এবং ডিসপ্লে স্টাইল এইচ হলো। মনে মনে এতটুকুই আওড়াতে আবারও ভাবনার ব্যাঘাত ঘটল তার। ফোনটা বাজছে। হৃদ বিরক্ত হয়ে বাম পাশের বেড সাইড টেবিলটার দিকে তাকালো। ফোনে আপু শব্দটা ভাসছে, মুখে হাসি ফুটলো হৃদের। খুশি মনে ফোনটা তুলতে গিয়ে নিজের ভাঙা পায়ের কথা মনে পড়ল তার। ডান হাতটা প্লাস্টার করে বুকের সাথে সিটে রাখা হয়েছে। ফোনটা বাম পাশের টেবিলে হওয়ায় আপাতত রিসিভ করা একদমই সম্ভব নয়। হৃদ একটু নড়েচড়ে টেবিলের দিকে চেপে যাওয়ার চেষ্টা করতেই সারাটার শরীর যেন ব্যথায় কুঁকড়ে গেল। সেই দিনে রিস্কা অ্যাক্সিডেন্ট করে খুব বাজেভাবে বাম পাটা ভেঙে গিয়েছে হৃদের, ডান পাটাও মচড়ে গিয়েছে। কোমরের কাছে হালকা পাতলা আঘাত পেয়েছে। মাঝে মাঝে তীক্ষ্ণ শীতল ব্যথা শুরু হয় কোমরের ডান পাশের হাড়ে। হৃদ চেঁচিয়ে ডাকলো, মা মা। ছেলের ডাকে সুলতানা বেগম সাড়া পাওয়া গেল না। হৃদ মুখ কালো করে আবারও একবার ফোনের দিকে তাকালো। বাজতে বাজতে ইতিমধ্যে কেটে গেছে কল। এমন সময় দরজার বাইরে কোমলকে চোখে পড়ল। হৃদ উচ্চস্বরে ডাকলো, কমল, এ কমল, এদিকে আয়। কোমলের মাঝে তেমন কোনো ভাবাবেশ দেখা গেল না। ঠায় দাঁড়িয়ে কিছুক্ষণ ঘাড় চুলকালো সে।
তারপর ধীর গতিতে দরজায় এসে দাঁড়ালো। জি ভাইজান। এই যে আবার কি? তোকে না বলেছি যে বলবি না, বলবি জি। কি হলো বল? হৃদের কথায় বেশ বিরক্ত হলো কোমল। দাঁড়সারা ভাবে বলল, জি বললেই কি হব ভাইজান? জি বললে কি কামের মাইয়া থাইকা নায়িকা হইয়া যাইমু আমি? হৃদ উত্তর দিল না, ভ্রু কুচকে বলল, একদম চাপা ছাড়বি না। এদিকে এসে ফোনটা আমার বাম হাতে তুলে দিত, জলদি কর। হৃদের কথার মাঝে আবারও ফোন বেজে উঠল। কোমল তাচ্ছিল্য ভঙ্গিতে ফোনটা নিয়ে ধরিয়ে দিল হৃদের বাম হাতে। হৃদ ওকে যেতে বলে ফোনটা তুলে ছটপট বলল, কেমন আছো আপু? সেটা পরে বলছি, আগে বল ফোন তুলতে এত লেট হলো কেন? সত্যিকারের আইনস্টাইন হয়ে সূত্র আবিষ্কার করতে লেগে গিয়েছিলি বুঝি? হৃদ মিষ্টি করে হাসলো, হাসি মাখা গলায় বলল, করছিলাম তো। হাত আর পায়ের কয়টা হাড় ভেঙেছে তা সহজে বুঝে ফেলার দারুণ একটা সূত্র আবিষ্কার করছিলাম। তাই নাকি? কি সেই সূত্র? আর হঠাৎ করে হাড় ভাঙা সূত্র আবিষ্কারের কারণ? ও, তোমাকে তো বলাই হয়নি। দুদিন আগে রিস্কায় উল্টে পা আর হাত ভেঙে ফেলেছি আমি। রোজা আতকে উঠে বলল, সে কি? আমি ঢাকার বাইরে আসতে অঘটন ঘটিয়ে শুয়ে পড়লি? আচ্ছা শয়তান তো তুই। কথাটা বলেই থামলো রোজা। হৃদ হাসছে। রোজা এবার নরম গলায় বলল, খুব ব্যথা লাগছে ভাই, একটু সাবধানে চলাচল করবি তো। বাবা বাসায় আছেন? ভালো ডাক্তার দেখিয়েছিস তুই? হৃদ হেসে বলল, একটা ট্রাক এসে হঠাৎ ঠুকে দিল। বাবা বলল ফুটপাতে পড়ায় বেঁচে গেছে। আমার কি মনে হয় জানো আপু, লোকটা ইচ্ছে করে ঠুকে দিছে। রোজা কপাল কুঁচকে এলো। সেই দিন কুকুরের ঘটনাটা তার মস্তিষ্কে আঘাত করেছে ক্রমাগত। কয়েকদিনের মাঝে পরপর দুটি ইনসিডেন্ট, তাও আবার হৃদকে কেন্দ্র করে। ব্যাপারটা কি একটু বেশি কাকতালীয় হয়ে যাচ্ছে না? রোজার হাতের পিঠ দিয়ে ঘাম মুছে বাবার সাথে এই বিষয়ে কথা বলতে হবে তাকে। হৃদের কথার ভাবনার সুতো কাটলো রোজার। সচেতন হয়ে বলল, বল। কখন থেকে ডাকছিলাম, কথা বলছিল না কেন? আচ্ছা আপু, কবে আসবে তুমি? রোজা স্থির হয়ে বলল, জলদি ফিরে আসবো ভাই। হৃদ খুশি হয়ে বলল, তাহলে তো বেশ হবে। দেখো, তুমি আসলে ভালো হয়ে যাব আমি। রোজা হেসে ফেলল, কপাল কুঁচকে বলল, তাই নাকি? তো তোমার কাছে তো ম্যাজিক আছে আপু। তুমি পাশে বসলে সব ঠিক। রাতের বেলা একদমই ঘুম হয় না আমার। একা একা ভয় লাগে আপু। তুমি থাকলে একদমই ভয় লাগবে না। তাড়াতাড়ি এসো। রোজা রুদ্র কণ্ঠে বলল, তাড়াতাড়ি আসবো ভাই, খুব তাড়াতাড়ি।